আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আসল ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের হিসাব বিজ্ঞান বিভাগের এবং বিবিএ অনার্স থার্ড ইয়ারের ব্যবস্থাপনা এবং মার্কেটিং ডিপার্টমেন্টের এবং বিবিএস পাস কোর্সের সেকেন্ড ইয়ারের বাংলাদেশের কর ব্যবস্থা বইয়ের বেতন খাতের আয় নিয়ে আলোচনা করব। তো বেতন খাতের আয়ের প্রত্যেকটি অংশগুলোকে আমরা আলাদা আলাদা করে উপস্থাপন করার চেষ্টা করেছি। এর ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ। অনুমোদিত ভবিষ্যৎ তহবিল বা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ নিয়ে যে কাজটা আমাদের করতে হয় সেটা নিয়ে তোমাদের অনেকেই কনফিউশনে থাকো। তো আজকে আমরা তোমাদের সকল কনফিউশন দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমেই দেখব অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদের কি নিয়ম ট্যাক্সের লতে বলা আছে। ট্যাক্সের লতে বলা আছে যে প্রাপ্ত ভবিষ্যৎ তহবিলের সুদ থেকে আমরা অকরদার্য বাদ দিব। অকরদার্য কি পরিমাণ হবে? অকরদার্য হবে 14.5% হারে নির্ণীত সুদ। অর্থাৎ আমরা যে সুদটা পেয়েছি সেই সুদটাকে 14.5-তে কনভার্ট করলে যে সুদটা আসবে সেই নির্ণীত সুদ এবং মূল বেতনের 3/1 এই দুইটার মধ্যে যেটি কম সেটি হচ্ছে অকরদার্য। এবার ভবিষ্যৎ তহবিলে প্রাপ্ত সুদ থেকে যদি অকরদার্যের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু এখানে কোনো টাকাই মোট আয়ের সাথে যুক্ত হবে না, আর যদি কম হয় তাহলে যুক্ত হবে। তো চলো আমরা দেখে আসি প্রথম কেসটা। প্রথম কেস স্টাডিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বার্ষিক মূল বেতন হচ্ছে 3 লক্ষ টাকা, আর তিনি 18% হারে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে সুদ পান 72,000 টাকা। তার মানে 18% হারে, কত পার্সেন্ট হারে? 18% হারে 72,000 টাকা সুদ পেয়েছেন। তাহলে এখানে তার কর ধার্য আয় কত সেটা আমরা এখন নির্ণয় করব। তো প্রথমে আমরা একটা ছক কেটে নিলাম। প্রথমে আমরা লিখব প্রাপ্ত ভবিষ্যৎ তহবিলের সুদ হচ্ছে আমাদের 72,000 টাকা, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে। এবার এখান থেকে আমরা বাদ দিব অকরধার্য। অকরধার্য কত? অকরধার্য হচ্ছে, দেখো এখানে বলা আছে 14.5% হারে নির্ণীত সুদ। তার মানে আমরা এই যে 18% সুদটাকে 14.5%-এ কনভার্ট করব। কিভাবে করবা? এই যে 18% আমরা পাই 72,000 টাকা, এই জন্য 72,000-কে 18 দিয়ে ভাগ দিব আর 14.5 দিয়ে গুণ করব। তাহলে আসছে কত? 58,000 টাকা। তার মানে 18% সুদটাকে আমরা যদি 14.5-তে কনভার্ট করি তাহলে কত আসে? 58,000 টাকা। এবার আরেকটা অপশন আছে, বা মূল বেতনের 3/1। তাহলে মূল বেতন আছে 3 লক্ষ টাকা, এটার 3/1 হচ্ছে কত? 1 লক্ষ টাকা। তাহলে আমরা যে পরিমাণ প্রাপ্ত সুদ আছে তার থেকে আমরা অকরধার্যটা বাদ দেওয়ার সময় কি করতে হবে? এখানে 14.5% হারে নির্ণীত সুদ 58,000 টাকা এবং মূল বেতনের 3/1 1 লক্ষ টাকা, এই দুটার মধ্যে যেটা কম, ছোটটা, ছোট কোনটা? 58,000 টাকা ছোট, এই জন্য 58,000 টাকা এখানে নিয়ে আসবো। এই 58,000 টাকাই হচ্ছে মূলত অকরদার্যের পরিমাণ। তো যেহেতু আমরা 58,000 টাকার বেশি পাচ্ছি তাই বাকি 14,000 টাকা এখানে আমাদের চলে আসবে। 72,000 টাকা থেকে 58,000 টাকা বাদ দিলে 14,000 টাকা মোট আয়ের সাথে যুক্ত হবে। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা কেস 2-তে চলে যাব। কেস 2-তে বলা হয়েছে 12% হারে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে সুদ পান 48,000 টাকা। কত পার্সেন্ট হারে? 12% হারে। তাহলে 12% হারে 48,000 টাকা পেলে কি করব আমরা দেখে আসি। তো আমরা প্রথমে প্রাপ্ত ভবিষ্যৎ তহবিলের সুদ হচ্ছে 48,000 টাকা। এবার 12% সুদটাকে আমরা 14.5-তে কনভার্ট করব। তাহলে 48,000 টাকা পায় কত পার্সেন্টে? 12%-এ। এটাকে 14.5 দিয়ে গুণ করব। অর্থাৎ যত পার্সেন্টের সুদ পাচ্ছি তত পার্সেন্ট দিয়ে ভাগ, আর যত পার্সেন্টে যাব তত পার্সেন্ট দিয়ে আমরা গুণ করব। গুণ করলে কত আসে? 58,000 টাকা। এবার মূল বেতনের 3/1 কত আসে? 1 লক্ষ টাকা। এই দুটার মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে 58,000 টাকা। এখানে 58,000 টাকা নিয়ে আসলাম। তো আমাদের প্রাপ্ত সুদ হচ্ছে 48,000, আমরা ছাড় পাবো 58,000 পর্যন্ত। তার মানে কোনো টাকাই এখানে মোটা আয়ে যুক্ত হবে না, যেহেতু এখানে অকরদার্যের পরিমাণ বেশি। এবার আমরা ভিন্ন আরেকটি কেস দেখি। এখানে মূল বেতন দেওয়া আছে 3 লক্ষ টাকা মূল বেতন, আর বলছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ পান 48,000 টাকা। কিন্তু কত পার্সেন্ট সুদ সেটা কিন্তু বলা নাই। যদি কখনো এরকম পার্সেন্ট উল্লেখ না করে তাহলে আমরা কি করব? তাহলে আমরা লিখবো প্রাপ্ত সুদ 48,000 টাকা, অকরদার্য হচ্ছে 14.5% হারে নির্ণীত সুদ, সেটা কত আমরা জানি না, এটা আমরা এখানে খালি রাখবো। এবং মূল বেতনের 3/1 1 লক্ষ টাকা। তো যেহেতু একটা অ্যামাউন্ট এখানে দেওয়া নাই, তা আমরা ধরে নিব যে 1 লক্ষ টাকা এখানে ছোট। তাহলে এখানে 1 লক্ষ টাকা লিখে যা আসছে এখান থেকে যদি বাদ দেওয়ার পর কিছু থাকে তাহলে লিখবো, না লিখবো না। যেহেতু এখানে আমাদের 48,000 টাকা ছোট, 1 লক্ষ টাকা বড়, তাই এখানে কোনো টাকাই আসবে না। এর বাইরে তোমরা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ নিয়ে আর কোনো সমস্যায় পড়বা না আশা করি। তো চলো
আমরা আমাদের ক্লাসটি শেষ করি। আমাদের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।